এখন টেলিভিশনের প্রতিনিধির আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজ এখন প্রকাশে আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আপনাকে স্বাগত। আমরা আজকে নানাবিধ বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে সমসাময়িক রাজনীতি, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। শুরুতে একটু জানতে চাইব আপনার কাছে, ঐক্যমত্য কমিশনের যে সংস্কার নিয়ে তারা কাজ করছে, সেখানে তারা মোট 166টি পয়েন্ট নিয়ে কাজ করেছে আমরা যতদূর জানি। সেখানে আপনারা কিছু সুপারিশ, তাদের একমত বা দ্বিমত বা আংশিক একমত পোষণ করেছেন। আমরা যতটুকু দেখেছি আপনারা যাই করেছেন, একমত দ্বিমত বা আংশিক একমত, সেখানে সব কিছুই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা কীভাবে করা যায় তার পক্ষে আপনারা বলেছেন। আমার যেটি প্রশ্ন, জনগণ কি এখন শুধুই নির্বাচন চায়, না পাশাপাশি কিছু সংস্কার আগে চায়? ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যে আমাদের মতামত সহকারে বিএনপির পক্ষ থেকে আমাদের প্রতিবেদন জমা দিয়েছি, সেটা 5টা সংস্কার কমিশনের রিপোর্টের উপরে। সংবিধান সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত, বিচার বিভাগ, দুদক এবং প্রশাসন, পুলিশ রিফরমেশনের বিষয়ে আমাদের কাছে পরবর্তী যেটা সেকেন্ড স্টেজের যে কাগজ সেটা পাঠায়নি। আমরা প্রথম দিকে আমাদের দলের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলাম সংস্কার কমিশনগুলোর কাছে, আমাদের প্রত্যাশা ছিল সেগুলো অধিকাংশই বিবেচিত হবে এবং তাদের প্রতিবেদনে আসবে। তা আমরা লক্ষ্য করেছি হয়তো সেই প্রস্তাবগুলো সেভাবে তারা অনুধাবন করতে পারেনি অথবা উপযুক্ত মনে করেননি। পরবর্তীতে যে প্রশ্নপত্র আকারে, না অনেকটা এমসিকিউ টাইপের আর কি, যে মাল্টিপল চয়েস আকারে যে টিকমার্ক দেওয়ার জন্য যে স্প্রেডশিটটা আমাদের কাছে পাঠানো হয়েছে 5টা সংস্কার কমিশনের, সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি। যেমন নির্বাচন সংক্রান্ত যে মূল প্রতিবেদন সুপারিশমালা, তারা যেটা ওয়েবসাইটে প্রকাশ করেছে, বইও আমরাও পেয়েছি বই, সেখানে 16টা হেডলাইনে মোটামুটি 150-র মতো প্রস্তাব আছে। বাট যেখানে স্প্রেডশিটে দেখা গেছে 26টার মতো মূল প্রশ্ন তারা এখানে সাজিয়েছে। তা আমরা দেখলাম যদি আমরা বিস্তারিত প্রতিবেদন না দেই এবং আমাদের পূর্বে প্রদত্ত প্রস্তাবগুলো যদি সংযুক্ত না করে দেই, তাহলে এখানে বিভ্রান্তি সৃষ্টির একটা ব্যাপার থাকবে। সেজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমাদের প্রথম যে রিপোর্টটা, আমাদের প্রস্তাবগুলো দলের পক্ষ থেকে দিয়েছিলাম, এটা বেশ মোটা রিপোর্ট, সেটা আমরা আবার জমা দিয়েছি। সেখানে সংবিধান এবং 16টা আইন আছে নির্বাচন কমিশন সংক্রান্ত, যেমন ভোটার তালিকা আইন, ডিলিমিটেশন আইন, আরপিইউ তো একটা বড় আইন, এই জাতীয় এরকম প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট আইন আছে এবং বড় হিসেবে আরপিইউটা একটু বড়, গণপ্রতিনিধিত্ব আদেশ, এবং সংবিধান সংক্রান্ত কিছু প্রভিশন এই নির্বাচন ব্যবস্থা সংস্কার সংশ্লিষ্ট আছে। সেগুলো নিয়ে আমরা 17টি বিষয়ে কোন কোন জায়গায় কি কি সংশোধনের প্রয়োজন আমরা বিস্তারিত দিয়েছিলাম। সেগুলোর অনেক বিষয়ে অ্যাড্রেস হয়নি বলে আমাদের মনে হয়েছে, সেজন্য এটা আমরা আবার জমা দিয়েছি। স্প্রেডশিটের মধ্যে যে 26টা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত এসছে, সেখানে আমরা দেখেছি যে অধিকাংশই সংবিধান সংশোধন সংক্রান্ত, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। এখন আসি সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সবগুলো তো এখন ডিল করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই সংবিধান সংক্রান্ত যে রিপোর্টটা, এখানে আপনার কথা মতে যে আমরা অধিকাংশ বিষয়ে দ্বিমত পোষণ করছি, বিষয়টা সেটা নয়। আমরা বিস্তারিত একটা রিপোর্ট জমা দিয়েছি এবং স্প্রেডশিটের মধ্যে আমরা আমাদের কমেন্ট সহ যেখানে যেখানে টিকমার্ক দেওয়া দরকার দিয়েছি এবং যেখানে কমেন্ট সহ দেওয়া দরকার দিয়েছি। তো এইখানে আপনার প্রশ্ন অনুসারে যে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে যে সমস্ত বিষয়গুলোতে, সেগুলো হচ্ছে কমন বাস্তবায়ন করা যাবে। এখন আপনি যেটা জানতে চেয়েছিলেন শুধুই কি নির্বাচন, আমি এখন বলি যে নির্বাচন করতে নির্বাচনমুখী
যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হবে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে আমাদের দাবি, জি। যাতে জাতীয় সংসদ নির্বাচনটা দ্রুত করা যায়। দ্রুত মানে আগামী ডিসেম্বরের আগে হওয়া মানে হচ্ছে যে ইতোমধ্যে সরকার 7-8 মাস পার করেছে, আগামী ডিসেম্বর পর্যন্ত আসলে 18 মাসের কাছাকাছি হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে 3 মাস সময় ছিল একটা নির্বাচন করার জন্য, তো এখানে 18 মাসে কি সেটা সম্ভব হবে না? হ্যাঁ, সংস্কার যেগুলো জরুরি সেখানে আমি আপনাকে বলি, অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, এই যে সংবিধান সংক্রান্ত যে সমস্ত সংশোধনীর দরকার ওগুলো বাদে বাকি সবগুলো সংস্কার আমরা পর্যালোচনা করে দেখেছি, বিশ্লেষণ করে দেখেছি, কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়নে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগার কথা না। কোনো সংস্কার প্রস্তাব তো একদিনেই বাস্তবায়ন সম্ভব, কোথাও 7 দিনে, কোথাও 1 মাসে। যেমন নির্বাহী আদেশে কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব, সুপারিশ, কিছু সরকার প্রশাসনিক আদেশে, কিছু অফিস আদেশে সম্ভব, এবং কিছু ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করা সম্ভব, দরকার হবে, সেটা অর্ডিন্যান্স জারি করা সম্ভব। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে আইন সংশোধন করা, সংস্কার করা 2-3টে স্টেজ আছে। ল মিনিস্ট্রি হয়ে, ক্যাবিনেট মিটিং হয়ে, তারপরে অ্যাপ্রুভেল হলে সেটা হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম 1 মাস সময়ের বিষয়। আর এই বিষয়গুলোতে যেটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে, একটা গ্রেটার কনসেনসাস আমরা যেটাকে বলি, একটা ব্রডার কনসেনসাস সৃষ্টি হলে সেগুলো বাস্তবায়নে কারোই কোনো বাধা দেওয়ার কথা নয়। এখন যদি সেগুলো বাস্তবায়ন করে 1-1.5 মাসের মধ্যে নির্বাচন যদি করা যায়, তাও তো আপনি 18 মাসের মাথায় নির্বাচন দিচ্ছেন। মানে অন্তর্বর্তী সরকার চাইলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেই নির্বাচন সম্ভব। আমরা তো মনে ডিসেম্বরের করি মধ্যে। জুন জুলাইয়ের মধ্যেই করা সম্ভব। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তাদের যে প্রস্তুতি, ভোটার তালিকা প্রণয়ন সহ অন্যান্য বিষয়ে যে প্রস্তুতি আছে, ভোটার সামগ্রী প্রকিউরমেন্ট থেকে শুরু করে যা কিছু প্রস্তুতি আছে, এগুলো সবগুলোই প্রসেসে আছে এবং সবগুলোই জুনের ভিতরে সমাপ্ত হবে। আচ্ছা, আপনি নির্বাচনের যে কথা বললেন, একটু জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ দিয়েছেন, সেখানে তিনি কিন্তু ডিসেম্বর থেকে আবার একটু 6 মাস সময় বাড়িয়েছেন, ঠিক বলবো না, আগে বলেছেন ডিসেম্বর, এখন বলেছেন ডিসেম্বর থেকে জুন নির্বাচন দিবেন। এখানে বিএনপির অবস্থান কি তাহলে এখন? আমাদের বক্তব্য একটাই, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলার সময় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের ভিতরে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই লক্ষ্যে ওনারা যাবতীয় কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে সন্তুষ্ট হয়েছি যে তারা তাদের সমস্ত কার্যক্রম ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিচালনা করছেন এবং তারা বলছেন যে এটা খুবই সম্ভব তার ভিতরে নির্বাচন করা। আমরা মনে করি আরও অনেক আগে নির্বাচন করা সম্ভব, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি বলবেন যে কোন সংস্কারটা বাস্তবায়নের জন্য আপনার কতদিন লাগবে? শুধুমাত্র সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংস্কার প্রস্তাব সবগুলোই যদি বাস্তবায়ন করতে চান 2 মাসের ভিতরে সম্ভব। তো তিনি কেন সময় ক্ষেপণ করতে চাচ্ছেন আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি জনগণের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে ইতিমধ্যে যে তিনি হয়তো কোনো বিশেষ মহলকে সুযোগ দিতে চান, অথবা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি সময় দিতে চান। তো সেটা তো জাতি গ্রহণ করবে না, আমরা মেনে নেব না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি গত 15-16 বছর বিএনপি এই নির্বাচনের দাবিতে রাজপথে ছিল, আবার কি সেদিকেই কি যেতে বাধ্য হচ্ছে এমন কোনো? আমি তা মনে করি না। বর্তমানে যে গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে ফিরে এসছে, তাতে করে কথা বলার স্বাধীনতা সবার আছে, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আমরা আমাদের লিখিত এবং সাক্ষাতে আমাদের মতামত মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন। এখন আমরা জনগণের সামনে আমাদের বক্তৃতা বিবৃতিতে আমরা প্রকাশ করছি যে আমাদের চাহিদা কি, জনগণের চাহিদা কি, এদেশের জন্য কোনটা মঙ্গল। সেই হিসাবে এটাকে আপনারা বলতে পারেন যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, মত প্রকাশের মধ্য দিয়ে আমরা সরকারকে বোঝাতে পারবো যে তাদের কি করা উচিত অতি দ্রুত। আর বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বিগত 5ই আগস্ট 2024। কিসের জন্য? মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। তো সেই গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কি একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া ফিরে পাওয়া সম্ভব? একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা কি সংসদ নির্বাচন ছাড়া সম্ভব? অবশ্যই না। এবং বিশ্ব স্বীকৃত রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের কি কোনো বিকল্প আছে? আমরা তো সেই কথাই বলছি।
কারণ আমাদের বক্তব্যগুলো অন্য কোনো দৃষ্টিতে নয়। সরকার যেই সময় নির্ধারণ করেছে ডিসেম্বরের আগে নির্বাচন করার, ইলেকশন কমিশন যে লক্ষ্যে কাজ করছে, আমরা তো তার সাথে কখনো দ্বিমত পোষণ করিনি। যদিও আমরা জানি যে তার যথেষ্ট আগে নির্বাচন করা সম্ভব এবং যে সমস্ত সংস্কারগুলো নির্বাচনমুখী সেগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করি। আপনারা নির্বাচনের জন্য যতটা কথা বলছেন, বক্তব্য বিবৃতি, সংস্কারের জন্য এই অন্তর্বর্তী সরকারকে আমরা ততটা চাপ দিতে দেখি না আপনাদেরকে। সংস্কার তো আমাদের প্রাইম এজেন্ডা, আমরাই তো সংস্কারের প্রবক্তা। বিএনপি তো আরও গণ অভ্যুত্থানের আরও 1-1.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছে। তা আমাদেরকে আবার সংস্কার নিয়ে কথা বলতে হবে নাকি? আমাদের নিজস্ব এজেন্ডা, এই দেশের সমস্ত মানুষের কাছে আমরা ঘরে ঘরে সেই 31 দফা পৌঁছে দিয়েছি আমাদের প্রচারণার মধ্য দিয়ে। দেখেছি এটা এখন 31 দফা বাংলাদেশে একটা রাজনৈতিক কাব্যে পরিণত হয়েছে। এখন সেই 31 দফার পক্ষে আমরা আমাদের প্রচারণা চালু রাখবো নির্বাচনের আগ পর্যন্ত, এটা আমাদের ম্যানিফেস্টো হিসেবে। তা এখন সে সংস্কারের বিষয়টা আমরা বলতেই আছি। সংবিধান সংস্কার কমিশন বলেছে যে এই সংবিধানের প্রস্তাবনা পুরোপুরি পরিবর্তন করার তারা প্রস্তাবনা দিয়েছে। আপনি এটিকে আবার বলেছেন যে এটি করলে 71 আর 74কে অনেকটা এক কাতারে আনার মতো হয়ে যাবে। আবার এই খুব সম্প্রতি এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা, তিনি আবার এই কথাটাই বলেছেন যে 24 আর 71 আলাদা কিছু নয়। তাহলে কথা সেদিকেই গেল কিনা আপনারা যে শঙ্কাটি ছিল? বিষয়টা এই বিতর্কের জন্য বলছি না, আমাদের জাতির জীবনে এবং প্রত্যেক জাতির জীবনে যারা যুদ্ধ করে স্বাধীন হয় তাদের জন্য স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন এবং স্বাধীনতা পাওয়া, একটা স্বাধীন দেশ পাওয়া, সেটা প্রত্যেক জাতিরই অহংকারের জায়গা, 1 নাম্বার জায়গা এবং জাতীয় জীবনের প্রধানতম ইতিহাস। সেই জায়গাটার সাথে জাতীয় জীবনে আর কোনো ঘটনার তুলনা করা সঠিক নয়, এই বক্তব্যটা আমরা বলেছি। তবে অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি আমরা দিতে চাই, সেটাও আমরা উচ্চারণ করেছি। দিচ্ছেন আপনারা, এটা আমরা দেখছি। হ্যাঁ, এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফেসিবাদী সরকারের পতন হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সেইটার জায়গা কি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করা যায়? একদমই না। তো সেইটাই আমরা বলেছি যে মর্যাদা অনুসারে সংবিধানের কোথায় এই জায়গা হবে, তফসিলে হবে কিনা, কোন জায়গায় হবে কিনা, সেটা আমরা আলোচনার মাধ্যমে নির্ধারণ করব। কিন্তু আমরা যেন আবেগ তাড়িত হয়ে স্বাধীনতার মর্যাদাকে যেন অন্য কিছুর সাথে তুলনা না করি, স্বাধীনতা যুদ্ধের সাথে, ইতিহাসের সাথে। এটাই আমাদের বক্তব্য। এখানে আমি কোনো বিতর্ক আনতে চাই না। আমাদের যে স্পিরিট, সেটা হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা, এই জাতির সমগ্র জনগণের ইচ্ছার অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানে কালক্রমে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমরা এনে আমাদের এই জাতির প্রত্যাশা যেন পূরণ করি। অনেকের বক্তব্য হচ্ছে যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সেটা আমরা অর্জন করতে পারিনি, স্বাধীনতার যে চেতনা ছিল, মুক্তিযোদ্ধাদের যে চেতনা ছিল, সেই স্বপ্ন, সেই চেতনা আমরা বাস্তবায়ন করতে পারিনি। সেটা অনেকাংশে এই অভিযোগটি সত্য, কিন্তু তাই বলে কি আমরা সেই সংবিধান, সেই স্বাধীনতাকে অস্বীকার করতে পারবো? না, অবশ্যই না। এটাকে যুগোপযোগী করতে হবে, সমাজের চাহিদা অনুযায়ী সংশোধন করতে হবে এবং বিবর্তনের মধ্য দিয়ে সেই সমাজকে আমরা বিনির্মাণ করব, যে সমাজ আমাদের শহীদরা প্রত্যাশা করে, যাদের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই গণ অভ্যুত্থানে, যে শহীদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, মানুষের অভিপ্রায়, সেই অনুযায়ী আমরা সেই সমাজকে বিনির্মাণ করব। করতে গেলে আমাদেরকে সেই বিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, সংশোধন এবং সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে, পরিহারের মধ্যে নয়। আমরা দেখেছি 31 দফা যখন থেকে বলা শুরু করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের মানুষ খুব আশান্বিত হলেন তার কথা। বিশেষ করে তার একটি কথা বারবার সবাই খুব ভালোভাবে রিসিভ করেছেন, যে একজন ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে তিনি সংশোধন চান এটি তিনি, এবং মানুষ সেটি গ্রহণ করেছে। তারা খুব সহজভাবে জেনেছে বা গ্রহণ করেছে এক ব্যক্তি বাংলাদেশে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সর্বোচ্চ 2 বার পারবেন।
সংস্কার কমিশনও সেটি তারাও সংশোধন বা সুপারিশ করেছে। আপনারা অন্যভাবে যাচ্ছেন, মানে কোথায় দ্বিমতটা কোথায় এখানে? এখানে দ্বিমত নয়, এখানে হচ্ছে মতের পার্থক্য কিছু আছে, বাট মূল জায়গায় আমরা এক আছি। যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে, সেই জায়গায় আমরা প্রস্তাব রেখেছি। আমাদের বর্তমান সংবিধানে প্রেসিডেন্ট দুবারের বেশি নির্বাচিত হতে পারেন না, সেটা বহাল আছে। কিন্তু সংস্কার কমিশন ওখানে আবার একই জিনিস প্রস্তাব করেছে, হয়তো বা তারা গভীরভাবে সংবিধানটা বিশ্লেষণ করেননি। একই জিনিসটা তারা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রস্তাব করেছে যে দুবারের বেশি কোনো ব্যক্তি যেন হয় একাধিক ক্রমে অথবা অন্যভাবে যেন ইন টোটাল দুবারের বেশি না হন। বিএনপির পক্ষ থেকে 31 দফার যে প্রস্তাব ছিল আছে, আমরা এই সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছি সেটা একই। সেটা হচ্ছে পর পর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। এটার বিশ্লেষণ করলে দাঁড়ায় পর পর 3বার হতে পারবে না, মাঝখানে গ্যাপ দিয়ে ইচ্ছা করলে আরেকবার হতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রস্তাব। পরপর 2বারের বেশি হতে পারে, 2 কনজিকিউটিভ টার্মের বেশি হতে পারবে না। প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। এখনই তো সংবিধান সংশোধন হয়ে যায়নি। না, আপনি যদি একটু রাশিয়ার দিকে তাকান, রাশিয়ায় কিন্তু এই আইনটি রয়েছে, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী সেখানে হতে পারবে না। এই জন্য আপনি দেখবেন পুতিন প্রধানমন্ত্রী হচ্ছেন, আবার তিনি গিয়ে রাষ্ট্রপতি হচ্ছেন, আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। সেখানে কিন্তু শেখ হাসিনা যেমন একটি স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে, গত সে একই দিকে যাচ্ছে। তাহলে সেই পথটি খোলা থাকছে না যদি আপনি যদি পরপর দুবার হয়ে একবার গ্যাপ দিয়ে আবার হওয়ান? কথাটা হয়তো খেয়াল করেননি। আমি বলছি এটা আমাদের প্রস্তাব, অন্যরা অন্যরকম প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে আলাপ আলোচনা হবে, বিশ্লেষণ হবে, তারপরে যে সিদ্ধান্ত হবে। সংস্কার তো হয়ে যায়নি, সংবিধান তো সংশোধন হয়ে যায়নি। আমরা তো বলেছি যে এই বিষয়ে একটা ঐক্যমত সৃষ্টি হবে বৃহত্তর, সেটা আমরা মেনে নেব। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, অন্যদের প্রস্তাব দিয়েছি, এটা আলাপ আলোচনা হবে, বিশ্লেষণ হবে, তারপরে একটা জায়গায় আসবো, গৃহীত হব। সুযোগ আছে তো। মানে আপনারা এখানে থেমে যাননি? আমরা না থেমে যাইনি। আমাদের অনেকগুলো 31 দফার প্রস্তাবের পরেও আমরা বলেছি যে এর পরেও জনগণের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব আসে যেটা দেশের জন্য, জনগণের জন্য মঙ্গলজনক, সেটা আমরা গ্রহণ করব। এখানে আমরা ফ্লেক্সিবল। আচ্ছা, এখানে আরেকটি বিষয় এসেছে যে একটি সংসদের মেয়াদ 5 বছর হবে নাকি 4 বছর হবে, সেখানে আপনারা দ্বিমত পোষণ করেছেন। 4 বছর হলে সমস্যা কোথায়? ট্রেডিশনালি আমাদের দেশের সরকার এবং সংসদের মেয়াদগুলো 5 বছর হয়ে আসছে। যারা এই মেয়াদটা সংক্ষিপ্ত করতে চান তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, বাংলাদেশের প্রশাসনিক যে কালচার এবং রাজনৈতিক যে কালচার, তার মধ্যে আপনি দেখবেন যে আমরা দীর্ঘসূত্রিতার মধ্যেই আছি। এটা রাতারাতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, এটা অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে একটা সরকারের যথেষ্ট সময় থাকবে না তার কর্মপরিকল্পনা, তার ইলেকশন ম্যানিফেস্টো এবং তার প্রকল্প বাস্তবায়ন করার জন্য যথেষ্ট সময় থাকবে না। আমাদের দেশে যে কাজটা করতে 1 বছর লাগে, উন্নত বিশ্বে সেটা করতে 1 মাসও লাগে না। তো সেই দিকটা আমরা বিবেচনা করে দেখেছি, এখানে যদি টেনিউরটা কমানো হয় তাহলে কোনো সরকারের পক্ষে তার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে। সেই জন্য ট্রেডিশনালি যেটা আছে সেটা থাকতে পারে। মানে এই একটাই কারণ, এইটাই কারণ না অন্য কোনো? এটাই কারণ। এই শুধু প্রকল্প বাস্তবায়ন বা না, প্রকল্পনা, সরকারের নীতি পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়ন, প্রতিশ্রুতি, এগুলোর বাস্তবায়নের জন্য সরকারি মানে যথেষ্ট সময় পাবে না। আর সরকারের শেষের বছর তো নির্বাচনী বছর হিসেবে সবাই ব্যস্ত থাকে, এখানে কর্মপরিকল্পনা বাস্তবায়ন খুব সমস্যা হয়ে যায়। আর সরকার শুরু করার সময় প্রথম 5-6 মাস তো একটা নতুন সরকারকে একটা জায়গায় বসতেই প্রায় 3 থেকে 6 মাস লেগে যায়। তো এগুলো বিবেচনায় নিতে হবে। যারা আমরা, আমাদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি, আমরা সরকার পরিচালনা করেছি, পার্লামেন্টে ছিলাম অনেকবার, রাষ্ট্র পরিচালনা করেছি, আমরা সবাই মিলে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়েই আমাদের এই সরকারের প্রায় 7-8 মাস অতিবাহিত হয়েছে। আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট বাজে অবস্থা দেশে, এখনো নানান জায়গায় খুন হচ্ছে, আমরা দেখি ধর্ষণ বেশ কিছু বেড়ে গিয়েছিল মাঝখানে, ডাকাতি চুরির ঘটনা রয়েছে। একই সঙ্গে আবার এই সরকারের অর্জনও রয়েছে। আপনি যদি দেখেন এই মার্চে
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে প্রায় $275 কোটি। আপনি জানেন যে রপ্তানি বেড়েছে প্রায় 13%। আশিয়ানাতে খুব শিগগির হয়তো বাংলাদেশে যোগ দেওয়ার একটি প্রস্তাবনা যাবে। মুদ্রাস্ফীতি কমেছে। সব মিলিয়ে অনেক কিছু ইতিবাচকও রয়েছে। এই ক্ষেত্রে বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে কি সফল বলবে না ব্যর্থ বলবে, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে। যে আমরা বিরতির আগে জানতে চেয়েছিলাম যে এই সরকারকে আপনারা কিভাবে নেবেন, সফল না ব্যর্থ এই 7-8 মাসের পারফরমেন্সে? আমরা সবসময় এই সরকারের সাফল্য কামনা করেছি এবং এই সরকারকে আমরা সবসময় সর্বতোভাবে সহযোগিতা করেছি এবং আগামীতেও অব্যাহত থাকবে। সুতরাং আমরা সরকারের সফলতাই কামনা করি। একটা সরকার পরিচালনা করতে গেলে কিছু কিছু বিষয়ে ব্যর্থতা তো অবশ্যই থাকে, সেগুলো সংশোধনের চেষ্টা করা উচিত। তবে এই সরকারের একটা গুণ আছে যে তারা কোনো সময় ভুল সিদ্ধান্ত নিলে সেটা সমালোচনার মুখে শুধরায়। এই কথাটা আপনি আগেও বলেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি বলেন যে কোন দিকটা আপনি একটু এগিয়ে রাখবেন, সফলতার দিকে না ব্যর্থতার দিকে? আমি কিছু পরিসংখ্যান আপনাকে বলেছি, দুদিকেরই, আপনিও শুনেছেন। একটা সরকার গণ অভ্যুত্থান পরবর্তী ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের অধিকাংশ উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, নতুন। তো সেই ক্ষেত্রে 6-7 মাসে তাদের কাছে সব কিছুতে আমরা সফলতা আশা করব এটাও ঠিক নয়। তবে জনগণ এখন সরকারকে সফল করে দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত। আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা এই সরকারকে সফলতা এনে দেওয়ার জন্য আমাদের সমস্ত কর্মকাণ্ড। কারণ এই সরকারের ব্যর্থতা হওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি সরকার নিজে নিজে ব্যর্থ হতে চায় সেটা অন্য কথা। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণ অভ্যুত্থানের সফলতা নিয়ে প্রশ্ন উঠবে। গণ অভ্যুত্থানের ফসল হিসাবে যে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। সুতরাং তাকে সফল হতেই হবে। আমরা সেই জন্য বারবার এই সরকারকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা আসে, বিনিয়োগ আসে না, এবং ইন্টারন্যাশনালি যেগুলো অর্থনৈতিক সহযোগিতা পাওয়া দরকার আন্তর্জাতিক সংস্থাসমূহ থেকে, তারাও কোনো চুক্তিতে আবদ্ধ হতে চায় না। এই সমস্ত সীমাবদ্ধতা থাকে। সেই জন্য একটি গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়া খুব জরুরি এবং সেটার জন্য আমরা সবসময় বলে এসেছি যে একটা যৌক্তিক সময়ে নির্বাচন দিন, এবং সেই প্রেক্ষিতে এই সরকার বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাই। কোনো সময় ডিসেম্বর থেকে ওনারা শিফটিং করে তারপরের বছর জুনের কথা বলেন। বাট আমরা মনে করি যৌক্তিকভাবে নির্বাচন জুন জুলাইয়ের মধ্যেই দেওয়া সম্ভব। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, আমরা নিজেরা বিশ্লেষণ করেছি, এমন কোনো সংস্কার প্রস্তাব নাই যেটা বাস্তবায়ন করতে 1-1.5 মাসের বেশি সময় লাগে, শুধুমাত্র সংবিধান ছাড়া। এটা আপনি আগে বলেছেন। আচ্ছা, আমরা একটা আওয়ামী লীগ প্রসঙ্গে যেতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনি মাঝে মাঝে বলেছেন একদম খুব স্পষ্ট করে, গণমাধ্যমে আমরা দেখেছি। বিএনপির যদি কথা বলি, ব্যক্তি বাদ দিয়ে বারবার বলা হচ্ছে বিএনপি থেকে জনগণ সিদ্ধান্ত নেবে, এরকম কথা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এর সঙ্গে যদি একটু বলি, আওয়ামী লীগ যে গণহত্যা করেছে এর ভিডিওর অভাব নেই, প্রমাণিত। জাতিসংঘের যে প্রতিবেদন সেখানেও গণহত্যার বিষয়টি স্বীকৃত। সেই এই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশের যে জনগণ এখন যারা আছে তাদেরও একটি বড় চাওয়া রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়। বিএনপি কি মনে করে, ব্যক্তি সালাউদ্দিন আহমেদ নয়? আমরা এ বিষয়ে পরিষ্কারভাবে বলেছি, আমাদের দল থেকে বলেছে যে আমরা এমনকি প্রধান উপদেষ্টার কাছেও লিখিত আমরা দিয়েছি দলের থেকে, ব্যক্তি হিসেবে নয়, দল থেকে, যে আমরা আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসা হোক, সেটা আমরা চাই। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হবে এবং জনগণ নির্ধারণ করবে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। বাংলাদেশের মানুষ গত 5ই আগস্ট 2024 সালে
গণ অভ্যুত্থান করেছিল আওয়ামী লীগের ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। মোরওভার আমরা বলতে চাই আওয়ামী লীগের কোনো রাজনৈতিক চরিত্র নাই। চরিত্রগতভাবে আওয়ামী লীগ একটি ফেসিবাদী দল, এটা কোনো রাজনৈতিক দলের চরিত্র আর নাই। এটা একটি সন্ত্রাসবাদী দল, এটা একটি মাফিয়া তন্ত্রের দল। এটাকে জনগণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ থেকে। তাদেরকে আবার পুনর্বাসন করার জন্য বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে অনেকের মধ্যে। সেটা নিয়ে আমরা কিছু বলতে চাই না, কারণ এখনো সেটা দৃশ্যমান নয়। আমরা শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশের জনগণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে আর কখনো স্বাগতম জানাবে বলে আমরা মনে করি না। কারণ যারা 4 সপ্তাহে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে আসমান থেকে নারী শিশুকে হত্যা করেছে ঘরের মধ্যে, সেই দলের কি কোনো রাজনৈতিক দল হিসাবে কথা বলার সুযোগ আছে? রাজনৈতিক দল হিসাবে কি তারা নিজেদেরকে কোনো আবার পুনর্বাসন করার স্বপ্ন দেখতে পারে? কেউ কেউ মনে করছে যে ইনক্লুসিভ ইলেকশনের নামে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে তাদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, সেই জবাব তারা দিবেন। এই কথা কিন্তু আপনাদের মহাসচিবও একবার বলেছেন যে নিষিদ্ধের বিষয়ে ভাবছেন না, সেই জবাব তারা দেবেন। আমরা বলেছি হয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে যে ট্রায়ালে নিয়ে আসা দরকার বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া নির্ধারণ করবে যে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে, নির্বাচন করতে পারবে কিনা। জনগণের যে কথা, জনগণ তো নির্ধারণ করেই দিয়েছে। একদমই, জনগণ তো বাংলাদেশে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদেরকে বিতাড়ন করেছে। এই দেশের ফেসিবাদী দল হিসেবে, মাফিয়াতন্ত্রের দল হিসেবে, সন্ত্রাসবাদী দল হিসেবে আওয়ামী লীগকে তারা বিতাড়ন করেছে। তাদের বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং জনগণের জবাব তো দিয়েই দিয়েছে। জি, আমরা একটু বিএনপির বিষয়ে আলোচনায় যেতে চাই। আমরা যদি একটু গণমাধ্যমের খবর দেখি, গত 5 আগস্ট থেকে এই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে 25 জন নিহত হয়েছে। আমরা যদি মার্চ ধরি তাহলে সেটি আরও 5-6 জন যুক্ত হবে এই সংখ্যার সঙ্গে। এবং সালাউদ্দিন, যদি বাস্তবতা যেটি বিএনপি অনেক বড় একটি দল, আপনারা কেন্দ্র থেকে বলছেন, তারেক রহমান প্রত্যেক দিনই বলছেন চাঁদাবাজি কিংবা দখল বাণিজ্য সব না করার জন্য, এগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি স্পষ্ট, আপনাদের কথা আমরা শুনছি। কিন্তু আমার যেটি প্রশ্ন, এই বাস্তবতা মেনে মানে তৃণমূল পর্যন্ত কি বার্তাটি যাচ্ছে না, বা কেন যাচ্ছে না? বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে বিগত 15-16 বছরে, দূষিত করে ফেলেছে। এখন কারা চাঁদাবাজি করছে তাদের সবার কিন্তু পলিটিক্যাল পরিচয় নাই। কিছু আছে পেশাদার মিসক্রিয়েন্ট, তারা সব সময় এই কাজই করে এবং বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে। কিন্তু বর্তমান অবস্থায় একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় ঢালাওভাবে, সেই জন্য বিএনপিকে দায়ী করার। আমরা এটা অস্বীকার করছি না যে আমাদের কোনো পর্যায়ের কেউ এই দুষ্কর্মের সাথে জড়িত নয়, বাট আমরা রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এমনকি নিজেরা তাদেরকে আইনের আওতায় মামলাও করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা হস্তান্তর করছি, থানায় হস্তান্তর করছি। তো এই উদাহরণ তো আমরা সৃষ্টি করছি। কিন্তু যে অপকালচার বাংলাদেশে বিগত অনেক বছরের সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ সেজন্য দায়ী। সেখান থেকে অনেক মিসক্রিয়েন্ট এগুলো এখনো পর্যন্ত এই কর্মধারা চালু রেখেছে বলে আমাদের বিশ্বাস। কিন্তু সেই বার্ডেনটা অযৌক্তিকভাবে অনেক সময় বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে তদন্ত করে দেখেছি যে পতিত ফেসিবাদের যে অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, এ সমস্ত, তাদের অনেকেই বিএনপির নামে স্লোগান দিয়ে এই সমস্ত অপকর্মকাণ্ড করেছে। এটা কিন্তু ধরাও পড়েছে অনেক জায়গায়। আচ্ছা, তো দেখা যাবে যে একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিলে, যেহেতু আমরা নীতিগতভাবে একমত যে আমরা এগুলোকে প্রশ্রয় দেব না, তো সেই জন্য পরিস্থিতির উন্নয়ন তখন সম্ভব হবে। তা এখন তো এই সরকার যথাযথভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটা তো জনগণের সামনে প্রতিবাদ হয়েছে, এটার বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে। তা আমরা সেই জন্য বলেছি যে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে, সেটা আমরা সরকারকে সবসময় বলে আসতেছি।
বাট তারা এখনো পর্যন্ত নট আপ টু দি মার্ক। কেন যেন পারছে না? আচ্ছা, একটু বিষয় জানতে চাইবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমি যতদূর জানি বাংলাদেশে ফিরতে আর কোনো আইনি বাধা নেই, তিনি এখন দেশে ফিরতে পারেন, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন, বিএনপির হাল ধরেই আছেন, আর প্রত্যক্ষভাবে এসে ধরতে পারেন, অপেক্ষায় রয়েছে আমরা জানি নেতাকর্মীরা। তিনি কবে ফিরছেন আমরা যদি জানি, সালাউদ্দিন আহমেদ সেটি জানে, সেটি একটু দর্শকদের জানাবেন। তবে সেই জানানোর আগে দর্শক নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিজিক্সটা পরেই সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। আমরা জানতে চেয়েছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে ফিরছেন? আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন, আমরা ওনার ফিরে আসার অপেক্ষায় আছি। আমার মনে হয় এই উত্তরে দর্শকরা একদমই সন্তুষ্ট হবেন না। আপনি অনেক কিছু জানেন, আমরা জানি, কিন্তু যতটুকু জানানো যায়। বিভিন্ন কারণ আছে, নিরাপত্তা ইস্যুটা আছে, সব মিলিয়ে আমরা এখনই সেটা প্রকাশ করতে চাচ্ছি না। আপনারা যথাসময়ে জানতে পারবেন, উনি শিগগিরই দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা তার প্রতীক্ষায় আছি। আচ্ছা, আমরাও নিশ্চয়ই প্রতীক্ষায় রয়েছি, বাংলাদেশের জনগণ রয়েছে। মানে সেটি কি কোনো বাধা, বা আপনি বলছেন নিরাপত্তা ইস্যু, মানে বাংলাদেশে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু কি এখনো আছে? আমরা মনে করি আছে। আচ্ছা, যদি একটু জানতে চাই, যদি ডিসেম্বরে আপনাদের নির্বাচনের চাওয়া, ডিসেম্বর নির্বাচন হোক, নির্বাচনের আগেই কি নিয়ে আসছেন? না, তার যথেষ্ট আগে আসবেন, আপনারা যা মনে করছেন, উনি খুব শিগগিরই দেশে আসবেন ইনশাআল্লাহ। কোরবানির ঈদ কি বাংলাদেশের মানুষ তাকে পাবে? সেটা আমি স্পেসিফিক বলতে চাই না, না আমরা প্রত্যাশা করি। আরেকটি বিষয় জানতে চাই, বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এটি নিয়েই কথা আছে। আপনি জানেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ পরিবার, এই পরিবার কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে, গত 15-16 বছর ধরে অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে। এই পরিবারটিই বেশি ভোগ করেছে, তথ্যপত্র তাই বলছে। আপনি কি মনে করেন বিএনপি কখনো পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হতে পারবে? এ বিষয়ে আমি আরও এক জায়গায় একটি কথা বলেছিলাম, আজকে রিপিট করি সেটা। পরিবারের সদস্য হওয়া কিন্তু রাজনৈতিকভাবে অপরাধ নয়। আপনি কেনেডি পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারবেন? আপনি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ এবং জুনিয়র বুশ সম্পর্কে কি আপনি একই কথা বলবেন? আপনি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন সম্পর্কে কি একই কথা বলবেন? ভারতের রাজনৈতিক কালচারে যদি আপনি যান, আপনি কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে কি একই কথা বলবেন? পাকিস্তানের কথা বাদিয়ে দিলাম, আপনি একই রকম পৃথিবীর অন্যান্য বহু দেশের আমি বলতে পারবো যাদের পরিবারের সদস্য হওয়ার পরেও নিজস্ব যোগ্যতায়, শিক্ষায়, কর্মদক্ষতায়, অভিজ্ঞতায় তারা নিজেদেরকে দেশের নেতৃত্বের পর্যায়ে নিয়ে এসছেন জনগণের নেতা হিসেবে। সেই দিকটাকে বিবেচনা করবেন না? একটা লোক শুধু একটা পরিবারের সদস্য হলো সেই জন্যেই সেই নেতৃত্ব হচ্ছে, বিষয়টা তো তেমন নয়। তাকে গঠন করতে হয়েছে, নিজেকে নেতা হিসেবে গ্রহণযোগ্যতা নিতে হয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা নিতে হয়েছে, বৃহৎ একটি রাজনৈতিক দলকে পরিচালনা করতে হয়েছে এবং সফলতার সাথে সেই রাজনৈতিক দলকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, মেধা শ্রম ঘামের মধ্য দিয়ে জনাব তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ক্ষেত্রে আমি বলবো এখানে পারিবারিক রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেও এটা খুব বেশি প্রাসঙ্গিক হবে না। যদি শেখ পরিবারের কথা বলেন, তাদের অতীত ইতিহাস, তাদের ডিএনএ হচ্ছে একদলীয় রাষ্ট্র ব্যবস্থার, বিএনপিতে সেটা নয়। তাদের আওয়ামী লীগের ডিএনএ হচ্ছে যে সন্ত্রাসবাদী রাজনীতি, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং এক নায়কতান্ত্রিকতার যে ইতিহাস, সেটা আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং পারিবারিক রাজনীতির ক্ষেত্রে যদি আমরা কন্ডেম করতে চাই, সেটা শেখ পরিবারের এবং আওয়ামী লীগের পারিবারিক রাজনীতিকে কন্ডেম করতে পারি এবং আমি একমত সে বিষয়ে। জি, আমরা একটু সময় কম সামনে যেতে চাই। বিএনপির সর্বশেষ কাউন্সিল সম্ভবত 2016 সালে হয়েছিল, সর্বশেষ বর্ধিত সভা হয়েছে কিছুদিন আগে। আগামী কাউন্সিল কবে হতে পারে? এবং একটু এর সঙ্গে যুক্ত করতে চাই, আমরা শুনতে পাচ্ছি যে বিএনপিতে নতুন একটি কাঠামো আনা হতে পারে, 3 জন মহাসচিব দেওয়া হতে পারে, শোনা কথা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আলোচনা, দুটি বিষয়। বিএনপির আগামী সম্মেলন আমরা অনুষ্ঠান করার একটা প্রক্রিয়ার মধ্যে আছি, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হলেই আমরা
জাতীয় সম্মেলনের আয়োজন করবো ইনশাআল্লাহ। আর অন্যান্য যেগুলো বিষয় হচ্ছেন এগুলো আমাদের দলে কোনো আলোচিত বিষয় নয়, এগুলো সামাজিক মাধ্যমের আলোচনা। মানুষের আগ্রহের জায়গা থেকে মানুষ। সামাজিক মাধ্যমে কত কিছু আলোচনা হয়। আচ্ছা, কাউন্সিল তো নিশ্চয়ই নির্বাচনের আগে নাকি? আমরা আশা করি আমাদের এই যে রাজনৈতিক প্রক্রিয়াটা তার আগে সম্পন্ন করতে হবে। একটা কাউন্সিল করার জন্য আপনি তো জানেন যে উপজেলা, থানা, জেলা পর্যায় থেকে সম্মেলনগুলো সমাপ্ত করে আসতে হয়। সেই প্রক্রিয়ার মধ্যেই আছি, এটা তো দৃশ্যমান, আপনারা নিশ্চয়ই জানেন। জেলা পর্যায়ের সম্মেলনগুলো হচ্ছে, জি, তো এগুলো এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে আমরা এই প্রক্রিয়াটা শেষ করে তারপরে সম্মেলনের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর আওয়ামী লীগ ভারতপন্থী রাজনীতি করেছে এবং ভারতের কথাতেই এই দেশ চলেছে, এমন কথাও বিএনপি নেতারা বক্তব্যে বলে থাকেন যে আওয়ামী লীগ ভারতের কথাতেই দেশ চালাতো। এখন সেই ভারতকে উপেক্ষা করে বা ভারতপন্থী না হয়ে বিএনপি কি আগামীতে রাজনীতি করতে পারবে? এই প্রশ্নটা কেন আসবে? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ, যদিও গণতন্ত্র এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট অফিসিয়ালি তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য রাজনীতি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রথম হচ্ছে সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের মূল মন্ত্র। এবং বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের মূল শক্তি। এর উপর ভিত্তি করে আমরা দেশের মানুষকে নিয়ে রাজনীতি করব। প্রতিবেশী দেশ হিসেবে ভারত অবশ্যই আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে। এখানে নির্ভরশীলতার কোনো বিষয় নয়। এখানে আওয়ামী লীগের সময়ে যে নির্ভরশীলতা তারা প্রতিবেশী রাষ্ট্রের উপরে দেখিয়েছে, নিজেরা দেখিয়েছে, সেটা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা যা করা প্রয়োজন সেটা নগ্নভাবে করেছে। সেটার সাথে কিন্তু বিএনপির রাজনীতির কৌশলের সাথে কখনো তুলনা করা সমীচীন নয়। জি, আমরা একদম শেষ পর্যায়ে দুটি ছোট বিষয় জানবো। আর একটি হলো যে এনসিপি কিংবা জামায়াত, তাদের সাথে আগামী নির্বাচনে বিএনপির অবস্থান কি হবে? জামাতের সঙ্গে দীর্ঘদিন জোট ছিল বিএনপির। এখানে অবস্থানের তো বিষয় নয়। আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজস্ব রাজনীতি, আদর্শ এবং কৌশল প্রণয়ন করবে আগামী নির্বাচনকে সামনে রেখে। সেই কৌশলের অংশ হিসেবে এক এক দল এক এক রকমের কৌশল নির্ণয় করেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তাদের সাথে আমাদের অবস্থান কী হবে এটা এইভাবে না বলে আমরা বলবো যে রাজনীতির মাঠে এবং নির্বাচনের মাঠে সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা মনে করি। এখানে প্রতিপক্ষ নয়, কিন্তু রাজনৈতিক ভাষায় আগে যেটা প্রচলন ছিল প্রতিপক্ষ ঠিক পলিটিক্যাল ডিকশনারির সঠিক শব্দ নয়। এগুলো মাঠের মারামারির ক্ষেত্রে হতে পারে, বাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকবে বিভিন্ন গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল, তারা নির্বাচন করবে। এখানে আমাদের সাথে তাদের বন্দোবস্ত আবার কি, তারাও নির্বাচন করবো, আমরাও নির্বাচন করব, পরস্পরের মধ্যে একটা। সেক্ষেত্রে জাতীয় সরকারে কি আসতে পারে? তারেক রহমান বারবার বলছেন জাতীয় সরকার। আমাদের জাতীয় সরকারের ধারণাটা সেই জাতীয় সরকার নয়। আমাদের 31 দফার প্রস্তাবনার প্রথম অংশেই আছে, প্রথম প্যারাগ্রাফেই আছে, যদি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা যারা শরিক, যুগপন্থা আন্দোলনের এবং অন্যান্য যারা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে সাথে নিয়ে যদি আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারি, তখনকার বক্তব্য, তাহলে আমরা ভবিষ্যতে একটি ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন করে এই 31 দফা বাস্তবায়ন করব। এটা ছিল আমাদের অঙ্গীকার, এখনও আছে। এখন ঐক্যমত্যের জাতীয় সরকার আর জেনারেল জাতীয় সরকারের কনসেপ্ট কিন্তু এক নয়। জেনারেলি যেটা জাতীয় সরকার হয় যে বিদ্যমান সকল সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়েই এটা জাতীয় সরকার হয়। তা এখন ঐক্যমত্যের জাতীয় সরকার হচ্ছে আমরা যারা একমত ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, যুগপথ আন্দোলনে ছিলাম, তাদেরকে নিয়েই তো আমরা 31 দফাটা প্রণয়ন করেছি। তাদেরকে নিয়েই সরকার গঠন করে নির্বাচন করে আমরা 31 দফা বাস্তবায়ন করবো, সেটা ছিল আমাদের কনসেপ্ট। সরাসরি জাতীয় সরকারের কনসেপ্ট নয়। সেই আপনাদের যে আন্দোলনে কিন্তু এই দলগুলো ছিল, এনসিপি যদিও নতুন দল, জামাত ছিল, অন্যান্য দলগুলো কিন্তু ছিল। জামাতের জায়গা থেকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, অন্যান্য দল তাদের জায়গা থেকে করেছে, সবাই আমাদের সাথে যুগপথে ছিল না। কিন্তু নিশ্চয়ই একসঙ্গে চলবেন আগামীর পথ, সব দল মিলে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের শক্তি, আমি আবার বলছি, যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য,
এটাকে সমুন্নত রেখে আমরা গণতান্ত্রিক চর্চা করব। আমাদের মধ্যে তর্ক বিতর্ক হবে, কিন্তু একসঙ্গে পথ চলবেন। অবশ্যই। জি, জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ মন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে দলগুলোর নিজ নিজ অবস্থান যাই হোক না কেন, আগামী বাংলাদেশে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ বিরোধী হিসেবেই বাংলাদেশ চালাবেন। আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশা করছি এবং সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।